নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 21 দফা দাবিতে ও সরকার বিরোধী স্লোগান দিয়ে শ্রীভূমির রাজপথ কাঁপাল তৃণমূল কংগ্রেস। প্রদ্যুতের বিস্ফোরক মন্তব্য, বাংলাদেশে পাকিস্তানের ব্রিগেডিয়ার ও জেনারেলদের ঘাঁটি। শ্রীভূমি জেলার বন বিভাগ যেন দুর্নীতির ভূগর্ভে পরিণত, ব্যবসায়ীর কাছে প্রকাশ্যে অর্থ দাবি। কাঠিগড়ায় শ্বশুর বাড়িতে স্বামীকে জোর করে বিষ খাওয়ানোর অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। শ্রীভূমি জেলার ভারত বাংলা সীমান্তে হঠাৎ করে তীব্র উত্তেজনা, সীমান্ত সুরক্ষা বাহিনীকে চরম অপমান বাংলাদেশিদের। এবারে সংবাদ বিস্তারিত। 21 দফা দাবি নিয়ে শ্রীভূমির রাজপথ কাঁপাল তৃণমূল কংগ্রেস। দলীয় নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে শতাধিক প্রতিবাদকারীরা সরকার বিরোধী স্লোগান দিয়ে সরগরম করে দেন শ্রীভূমির আকাশ বাতাস। সুস্মিতা দেব লড়ছে, লড়বে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বিজেপি হটাও, বিজেপি হটাও, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। শহরের এওসি পয়েন্ট স্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তির সামনে থেকে বিশাল র্যালি বের করে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন এলাকায় এসে শেষ হয়। এক এক করে 21টি প্রশ্ন উত্থাপন করেন তিনি। বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে তৃণমূল নেত্রী উল্লেখ করেন, রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার জনতার সমস্যা সমাধানের ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। বিজেপির নেতা সকলে ব্যস্ত সিন্ডিকেটের অর্থ সংগ্রহে, তাই শ্রীভূমি জেলার লোকেদের সমস্যা সমাধানে দল লড়াই করে যাবে বলে পরিষ্কার ভাষায় ব্যক্ত করেন সাংসদ সুস্মিতা দেব। জেলা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা, অফিস বেরাররা মিলে আমরা আজকে আন্দোলন শুরু করলাম। দেখেন, আজকাল রাজনীতিতে, আসামের রাজনীতি যে পর্যায়ে গেছে, ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নেই। পত্রিকা খুললে জাত পাত, ধর্ম, জাতি, কে হিন্দু কে মুসলমান, এইগুলা নিয়ে খালি কথাবার্তা চলতে থাকে। কিন্তু বরাকে আমার জন্ম এবং বরাক আমার কর্মী। আমি দেখতে পেয়েছি যে বিগত 10 বছর যে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার আসামে আছে, মুখ্যমন্ত্রী আগে সোনোয়াল ছিলেন, তারপরে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় হয়েছেন। অত্যন্ত দুঃখের ব্যাপার যে সমস্যাগুলো 10 বছর আগে রয়ে গেছিল, সেই সমস্যাগুলো 10 বছর পরেও রয়েছে। এখন আপনারা বলবেন যে এই তথ্যটা আমি কোথা থেকে পেলাম। আপনারা ভারতীয় জনতা পার্টির যে ভিশন ডকুমেন্ট ছিল, যেটা অমিত শাহ এসে হেমন্ত বিশ্ব শর্মা এবং সোনোয়ালকে নিজের ডান বাঁ হাতে বসিয়ে একটা ভিশন ডকুমেন্ট বিজেপির আসামের নেতারা প্রকাশ্যভাবে প্রেস মিট করে রিলিজ করেছিল, মনে আছে তো? ভিশন ডকুমেন্ট 2006-2025। সেখানে কয়টা প্রতিশ্রুতি যেটা বরাকের মানুষকে দিয়েছিল সেটা বাস্তবায়ন হয়েছে 10 বছরের মধ্যে, এইটা জিজ্ঞেস করার সময় চলে এসছে। বরাকের ছেলেমেয়েদের চাকরি হয়েছে, যে কোনো দপ্তরে গিয়ে দেখেন, ডিসি অফিস দেখেন, থানায় দেখেন, পিডব্লিউডি অফিস দেখেন, এগ্রিকালচারাল অফিস দেখেন, সব ছেলেরা বাইরের থেকে এসছে। আমি ওদের বিরুদ্ধে না, কিন্তু বরাকের ছেলেমেয়েরা চাকরি পাবে এটা সুস্মিতা দেব বলেনি, এটা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বলে গেছিলেন বরাকের মাটিতে। আজকে বরাকের কয়টা ছেলেমেয়ে চাকরি পেয়েছে আর কতজন বাইরের থেকে এসছে, এটার জন্য একটা হোয়াইট পেপার রিলিজ করুক করিমগঞ্জের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। 2 নম্বর কথা, পাড় ভাঙ্গনের কাজ, আজকে পাড় ভাঙ্গনের কুশিয়ারা হোক, যে কোনো নদী হোক, বরাক নদী হোক, পাড় ভাঙ্গনের কি কাজ হয়েছে করিমগঞ্জ জেলাতে? রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের ঝড় তুললেন
তিপ্রামথা প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে লাইভে এসে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ খুললেন তিনি। প্রণব সরকার বনাম রঞ্জিত দেববর্মা ইস্যুতে ভুয়া নাগরিকত্ব বিতর্ক থেকে শুরু করে ভারত বাংলাদেশের ভূ রাজনৈতিক পরিস্থিতি সবকিছু নিয়েই বিস্ফোরক দাবি করেন প্রদ্যুৎ। गुड इवनिंग सबको, नमस्कार। एंड दिस इज फेस्टिव सीजन। ये अब दिवाली खत्म हुआ है, पूजास खत्म हुआ है, अब और एक फेस्टिव सीजन आ रहा है। आने वाले दिन में मौसम भी अच्छा रहेगा और मैं पूरे त्रिपुरा के लोगों को, सबको मेरे दिल से, तहे दिल से आई वांट टू विश एवरीवन कि आप खुश रहे और एक दूसरे के संग भाईचारा मेंटेन करके रखे। एंड मैं आप सबको विश करना चाहता हूँ। पिछले एक महीने से बहुत चीज़ त्रिपुरा में हो रहा है और उस विषय में और क्या क्या डेवलपमेंट्स है उस विषय में मैं आपसे थोड़ा सा आपको इन्फॉर्म करना चाह रहा था कि व्हाट इज गोइंग टू बी व्हाट हैज बीन हैपनिंग इन द लास्ट 1 मंथ और आने वाले दिन में क्या होगा। क्योंकि मुझे लगता है कि कभी कभी कुछ कुछ मीडियाज सच्चाई नहीं दिखाते हैं, कुछ कुछ मीडियाज गलत चीज बोलते हैं। तो मुझे लगता है कि सबसे अच्छा चीज है कि आप डायरेक्टली सोशल मीडिया के थ्रू अपने लोगों के साथ कम्युनिकेट करें। जो मुझे पसंद करते हैं वो भी समझेंगे और जो हमें नापसंद भी करते हैं उनको भी मालूम पड़ेगा कि हम क्या करना चाह रहे हैं और हम किसी के खिलाफ नहीं हैं। एनीवे, चिबाई टू एवरीवन। बहुत लोग इतने दिन से अपेक्षा कर रहे थे और मैंने मीडिया में भी बहुत चीज सुना है और देखा है। सबसे पहले जो वायलेंस हुआ कमलपुर में, शांतिर बाजार एरिया में, वो मुझे भी बहुत खराब लगा, मुझे बहुत दुख लगा। इसमें तिप्रामोथा का ये बंद नहीं था, सब जानते हैं, लेकिन तभी भी कुछ कुछ लोगों ने ये गलत अफवाह फैलाने की कोशिश की। मैं कभी भी वायलेंस के पक्ष में नहीं हूं और वायलेंस जब भी होता है तो उसमें तिपरासा हो, बंगाली हो, हिंदू हो, मुसलमान हो, क्रिश्चियन हो, वायलेंस में सिर्फ गरीबों का नुकसान होता है। मैंने आज तक वायलेंस में किसी अमीर का घर जलते हुए नहीं देखा, कोई अमीर को पिटते हुए नहीं देखा। कौन मार खाता है? मार खाता है जिसके पास कोई सिक्योरिटी नहीं है, कोई प्रोटेक्शन नहीं है। तो मैं वायलेंस के खिलाफ हूं और वायलेंस होने से नुकसान हमारा राज्य का होता है और हमारे लोगों का होता है। तो ये मैं पहले से ही बोलना चाहता हूं कि ये बात बहुत क्लियर है कि मैं वायलेंस के पक्ष में नहीं हूं और होना भी नहीं चाहिए। दूसरा बात है, मैंने सोशल मीडिया में देखा है, कहीं में लिखा गया है कि हमारे चीफ मिनिस्टर मानिक शाह बांग्लादेश के सिटीजन हैं, कहीं में लिखा गया है कि रंजीत बांग्लादेश का सिटीजन है, हमारा जो एमएलए है, कहीं में लिखा गया है कि बिप्लब देव बांग्लादेश, उनका कार्ड्स, आधार कार्ड हो या नेशनल आइडेंटिटी कार्ड, ये फेक न्यूज जो सोशल मीडिया में दिखाया जा रहा है और सपोर्टर्स अलग अलग दल के इसको सपोर्ट कर रहे हैं। मैं सबको बोलना चाहता हूं कि ऐसा जो रिपोर्टिंग होता है उससे नुकसान हम सबका होता है। आपने बिप्लब देव को बांग्लादेशी बोलकर उनका नेशनल आइडेंटिटी कार्ड छपवा दिया, या फिर आपने रंजीत का नाम लिख दिया कि वो बांग्लादेशी है। मानिक शाह जी जो हमारे मुख्यमंत्री हैं, कॉन्स्टिट्यूशनली इलेक्टेड मुख्यमंत्री है, उनका भी आईडी कार्ड छपाया गया। आज हम लोग पॉलिटिकली, मानिक सरकार के बारे में ये किया गया। आज पॉलिटिकली हम लोग एक दूसरे के संग हो सकते हैं, एक दूसरे के खिलाफ हो सकते हैं, लेकिन इसका ये मतलब नहीं है कि हम पर्सनल होकर किसी को ऐसे तरीके से अटैक करें। और जो सोशल मीडिया हैंडल्स में ये दिखाया जा रहा है, मैं अपने सपोर्टर्स को और जो रिस्पॉन्सिबल लोग हैं, जो पोजीशन ऑफ इन्फ्लुएंस में हैं, उनको भी मैं बताना चाहता हूं, इससे आपका पहला समय नष्ट हो रहा है, सोसाइटी में जहर फैलवाया जा रहा है और किसी का सोल्यूशन भी नहीं हो रहा है। दिस इज माई मैसेज टू एवरीवन। वंस अगेन, बी स्ट्रांग, बी टुगेदर। और ये जो नकली गलत चीज हो रहा है,
अपने एमएलए को बांग्लादेशी सिटीजन बोलकर ये कौन सा रकम का जर्नलिज्म हुआ, या किसी और को कुछ और बोलकर ये कैसा रकम। तो ये सब चीज बंद कीजिए, सामने फेस टू फेस बैठिए, मैं बैठवाता हूं और मैं आप दोनों का हाथ मिलवाता हूं। मैसेज भी जाएगा कि हम लोग मैच्योर हैं और एक दूसरे के खिलाफ नहीं है। मैं दोनों तरफ से, मैं न्यूट्रल होकर दोनों तरफ को बोल रहा हूं। इससे नुकसान हम दोनों का है और फायदा किसी और का है। माई मैसेज टू एवरीवन, त्रिंग आएगा, क्रिसमस आएगा, हमारे आने वाले दिन में और लोकल फेस्टिवल्स भी है, न्यू ईयर्स है, नया साल आने वाला है। नया रकम का अप्रोच लीजिए और नया त्रिपुरा बनाइए। पुराना त्रिपुरा में जो 1949 के बाद आया है उसमें हमने राजनीति देखा है, दंगा देखा है, पॉलिटिक्स देखा है। हम नया त्रिपुरा में कुछ और देखना चाहते हैं, उन्नति देखना चाहते हैं, भाईचारा देखना चाहते हैं, डेवलपमेंट देखना चाहते हैं। डेवलपमेंट कभी नहीं होगा जब पॉलिटिक्स डेवलपमेंट से ज्यादा समय आपका खाएगा। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে একদিকে অসম সরকারের বৃহৎ সংকল্প, অন্যদিকে শ্রীভূমি জেলার বন বিভাগ যেন দুর্নীতির ভূস্বর্গে পরিণত। ব্যবসায়ীর কাছে প্রকাশ্যে অর্থ চাওয়া হয়, মাটি ব্যবসায়ীরা তাদের কথা না শুনলে তাদের গাড়ি আটকিয়ে দেওয়া হয়। না আমার ইয়ে করি না, গাড়ি লিয়ে দাও, আপনারা গাড়ি লিয়ে দেন। নাই গাড়ি লিয়ে দাও, অফিস করো, যাও 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 যাও। কত মারো, কত হইব? 70,000 60,000 অফেন্স হইব, গভর্নমেন্টে পাও। প্রত্যেক মাসে আপনারে 5,000 দেই, প্রত্যেক মাসে আপনার রূপক রায়, আপনার নাম রূপক রায় স্যার, আপনি রূপক রায়। ও স্যার দেখেন আমার লগে রং কররা মাটি কাম করিয়া যদি বাদ খাইতে দেয় না তো চুরি টাকাতি করতাম নি, মুখো কালা কাপড় বাঁধতাম নি, মুখো কালা কাপড় বাঁধতাম নি। আই ডোন্ট কেয়ার, আমি টাকা দিছি আপনারে, আমি আপনারে কিস্তি দিছি, আপনারে আমি কিস্তি দিছি, আপনি কেনে আমার গাড়ি ধরলা? এখন তো আপনি বাটুয়া 2টা গাড়ি ছাড়িয়ে আইছেন, আপনারে আমার চালান এখন গাড়ি চালিয়ে আইছেন, এখনো কিতা করছেন দেখো, কত কত গাইছেন মাটির গাড়ি এখন এটা তো আমার আমার করে কেন চালিয়ে আইছি, মাটির গাড়ি কত টাকা গাড়ি চালিয়ে পয়সা খাইয়া চালি দিছিন এখন চালিয়ে আইছেন। হয় আমি দেখছি গাড়ি আটাইছি, তার কথা আমি স্টপ। ও দেখুন আপনারা প্রত্যেক মাসে দেখছি গাড়ি আর এখন নাম গাড়ি যা, প্রত্যেক মাসে তাই কালেকশন লোন 5,000 আমার বিকালে কইন তাই টাকা লাগে, বড় অ্যামাউন্ট। আমি কই ঠিক আছে, আমি কালকে মিলমু, এখন রাত্রে আইয়া তাই আমার গাড়ি উঠে। শ্রীভূমি জেলার পাথারকান্দি সমষ্টির বন বিভাগীয় রেঞ্জারের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ উত্থাপন করেন মাটি ব্যবসায়ী মজিরুদ্দিন। মিডিয়ার ক্যামেরায় মাটি ব্যবসায়ী মজিরুদ্দিন বিভাগীয় রেঞ্জার রূপক রায়ের বিরুদ্ধে কি অভিযোগ উত্থাপন করেন তা শুনে নেওয়া যাক। যেহেতু রেঞ্জার রূপক রায়ের বিরুদ্ধে বড়সড় অভিযোগ, তারপর বিভাগীয় আধিকারিক রেঞ্জারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবেন কি, এমনটা প্রশ্ন উঠতে শুরু হয়েছে বিভিন্ন মহল থেকে। সরকার যখন দুর্নীতিবাজদের লাগাম টানতে কড়া পদক্ষেপ গ্রহণ করছেন, তাহলে দুর্নীতিবাজ রেঞ্জারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার সাহস দেখান বন বিভাগ কর্তৃপক্ষ। এমনই কর্তৃপক্ষের বিরুদ্ধে শান দাগান বহুজন। পাথারকান্দি রেঞ্জ অফিসার, তার নাম রূপক রায়, তাই 30 তারিখ রাত্রে 3:30টার সময় রাত্রেবেলা যে আমার গাড়িটা তাই ধরছেন বাটুয়া থেকে, লগে আরও 2টা গাড়ি আছে, 2টা গাড়ি তাই ওখান থেকে ছাড়ি দিচ্ছেন। তখন আমার ড্রাইভার কল করছে যে ফরেস্টে গাড়ি ধরছে। তখন আমি আইসি, আবার পরে ফাইলিছি তানে রেলগেটও রখানো, বারিগ্রাম রেলগেটও রখানো, রেলগেট ক্রস করে এলেও তখন আমি যেখানে ভিতরে স্যার, তখন তাই গাড়ি খাড়া করছেন। খাড়া করার পরে ওখানে আমার গাড়ি ধরলা, কইলা না আমি তোর গাড়ি নিতেও লাগবো। তখন আমি মোবাইল বাইর করিয়া ভিডিও সিডিও করছি, কইছি স্যার আপনি তো টেকা নিছেন আমার কাছ থেকে, তো গাড়ি কেন নিতাম? এখন না আমার গাড়ি নিতে লাগবো। বলি তো ঠিক আছে, আপনি গাড়ি নিয়ে যান, গাড়ি নিয়ে যান, গভর্নমেন্টের টাকাটা হোক, আমার গাড়িটা অফেন্স হোক, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যে আমার টাকাটা নিচ্ছেন, আমার কাছে যে কিস্তিটা নিচ্ছেন, কিতার লাগে নিচ্ছেন, কত টাকা নিছেন তাই? 5,000 টাকা। তো তাই মাসে 5,000 টাকা নিতা, তার লগে চুক্তি করা। তো চুক্তি করা গতিকে দেখুন, আমি এটা আনলিগাল আমি চাইছিলাম না। তাইনও কইছেন যে তোমরা যদি চালান কাটো তাও আমরা টাকা লাগবে, আর চালান না কাটলেও টাকা লাগবে। তখন তাই কইছেন যে আমার চালান কাটা লাগতো না, বিনা চালানে তোমরা গাড়ি চালাও আর আমার টাকা মাসেও দেও 5,000। তো কিন্তু আমার হুনাত গন্ডগোল হয়েছে, কিন্তু তাই কইছেন সপ্তাহ 5,000। তাই পরে কইছেন আমারে যে আমি তোর সপ্তাহ কইছি, আর আমি ভাবছি মাসও 5,000। ও ওটা তাইছে বেড়া। ও তখন তাই গাড়ি ধরছেন, ধরিয়া এই বাড়িরাম লইয়া আবার পরে রেলগেটও রাখানো, রেলগেট ছাড়িয়েও
তখন আমি তাকে কইছি ঠিক আছে আপনি গাড়ি ধরছেন, গাড়ি আপনি লইয়া যান, কিন্তু আমারে ও যেটা করছেন আপনি রং করছেন, আমার গাড়িটা ধরছেন, আপনি টেকা নিয়েছেন তো গাড়ি ধরতে থাকেন। ও তখন তাই আমি কইছি খুশি বাসে যে আপনি গাড়ি লিয়ে যান, অফেন্স করেন, গভর্নমেন্টের টাকাটা পাবেন। তখন তাই আমার গাড়িটা ছাড়িয়া গেছেন গিয়া, গাড়ি ছাড়িয়া গেছেন গিয়া, মানে কিতার লাগে ছাড়ছেন এটা তাই জানেন, তার কিতা কমজোরি কোন কারণে। আমি নিজের থেকে কইছি আমার গাড়িটা আপনি অফেন্স করেন, গভর্নমেন্টের টাকাটা পাক লইয়া যায়। কাছাড় জেলার কাঠিগড়ায় ঘটেছে এক রোমহর্ষক ও মর্মান্তিক ঘটনা। স্ত্রীর সঙ্গে সম্পর্ক মজবুত করতে শ্বশুর বাড়ি গিয়েই প্রাণ হারান এক যুবক। অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে বলপূর্বক বিষ খাইয়ে হত্যা করেছে। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে চাঞ্চল্য। দেখুন সবিশেষ। মৃত যুবকের নাম বিমল দাস। কিছুদিন আগে সে এবং তার স্ত্রী শান্তারানী দাসের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। অভিমান করে স্ত্রী পিতৃগৃহে চলে যান। বিমল দাস তার সন্তানকে সঙ্গে নিয়ে স্ত্রীর সঙ্গে পুনর্মিলনের আশায় শ্বশুরবাড়িতে পৌঁছন এবং তাদের দুটি কচি সন্তানও রয়েছে বলে সূত্র মারফত খবর। অভিযোগ, সেখানে পৌঁছে তাকে আক্রমণ করে শ্বশুরবাড়ির লোকজন। প্রথমে তাকে বেধড়ক মারধর করা হয়, তারপর জোর করে বিষ খাওয়ানো হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। 3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হারালেন বিমল দাস। তার মৃত্যুর পর তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে এটি পরিকল্পনা মাফিক হত্যা। তারা কাঠিগড়া থানায় বিমলের স্ত্রী এবং শান্তারানী দাস, শ্বশুর সুভাষ দাস সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে। অন্যদিকে মৃত বিমল দাসের পরিবারের সদস্যরা ঘটনার সুবিচারের দাবিতে কঠোর শাস্তির দাবি তুলেছে। তাদের দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। থানার এসআই স্মিতা গগৈ ইতিমধ্যেই 2 অভিযুক্ত সুভাষ দাস এবং শান্তারানীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কাটিগড়া এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোক এবং ক্ষোভের আবহ। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন। শ্রীভূমি জেলার ভারত বাংলা সীমান্তে হঠাৎ করে তীব্র উত্তেজনা। ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীকে চরম অপমান বাংলাদেশিরা। আমার দেশের মাটি, আমার সীমা নির্ধারণ করা আছে বলে চিৎকার দিতে থাকে। এদিকে মুহূর্তের মধ্যে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের লোক একত্রিত হয়ে ভারতীয় সীমান্ত সুরক্ষা বল জওয়ানদের অগত্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ये बांग्लादेश का माटी है, आपका यहाँ से क्यों आया? ये बांग्लादेश का माटी है सर। 1971 आपका बॉर्डर यहाँ से ये फिलहाल यहाँ से ये बंगला का आपका यहाँ से आशा जरूरत नहीं है, यहाँ से आशा जरूरत नहीं। उसका फिलहाल है मामा, रुका है आपका आदमी है यहाँ से। मेरा अन्याय नहीं करा, आदमी पकड़ लो क्यों आ रहे हो? बीजेपी आपका बाप है, জীবনে বিজেপি অন্যায় করছে না, আপনারা অন্যায় করেন। এই সমস্ত एक आदमी बाल लगाओ সীমান্ত লঙ্ঘন করলে বা ফের বাধা প্রদান করলে বাংলাদেশিরা প্রত্যুত্তর দিতে প্রস্তুত, তা নিয়ে একে অন্যে সামাজিক মাধ্যমে প্রচার করতে থাকে। এমনকি ভারতীয় জওয়ানদের অকথ্য গালিগালাজের পাশাপাশি অনেকে বেঁধে রেখে চিৎকার করে তাদের যেতে বলে বাংলাদেশিরা। যদিও ভারতীয় জওয়ানরা এত সব হওয়ার পরও চুপচাপ বসে থাকে, তবে সীমান্তে যেন খানিকটা সরগরম হয়ে ওঠে।
শেষ পর্যায়ে বিএসএফ ও বিজিবির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে জকিগঞ্জ উপজেলার মানিকপুর সীমান্তে বাংলাদেশিরা অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে। আমরা ঘন্টাই চিল্লাই একটা মানুষ মারতে না একটা মানুষ মারতে না ঘন্টাই চিল্লাই পিঠা করে আমরা তুলি না অতি উদ্বেগজনক বিষয়, কেননা 3 দিনের জন্য অচল হল রাজ্যের স্বাস্থ্য বিভাগ। সোমবার থেকে 3 দিনের জন্য এনএইচএম কর্মচারীর শুরু হয় প্রতিবাদ কার্যক্রম। কাজের সমান্তরালভাবে মাসোয়ারা আরও অনেকে সমস্যা সমাধানের দাবিতে রাজ্য জুড়ে শুরু হয়েছে স্বাস্থ্যকর্মীর অবস্থান ধর্মঘট। শ্রীভূমি অসামরিক চিকিৎসালয়ের আজ এনএইচএম কর্মীদের প্রথম দিনের প্রতিবাদ কার্যক্রম মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। স্লোগানে স্লোগানে সরগরম করে দেন প্রতিবাদ চত্বর। এদিকে এনএইচএম কর্মচারীরা ন্যায্য দাবি নিয়ে প্রতিবাদ মুখর হওয়ায় চিকিৎসা পরিষেবা খানিকটা অচল হয়ে পড়বে, তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। দেখা যাক সরকার তাদের দাবি নিয়ে কতটা ওয়াকিবহাল। এই ধর্নায় বসেছি, সেটা আগামী 5 তারিখ পর্যন্ত চলবে এখানে, এবং এতে আমরা হসপিটালের যে স্টাফরা আছেন, আমাদের ডক্টর, তাছাড়া টেকনিক্যাল আরও স্টাফ আছেন, ল্যাবরেটরি টেকনিশিয়ান, জিএনএম, এএনএম এমপ্লয়িজ, এবং আমাদের যারা ম্যানেজমেন্ট স্টাফ, সবাই আমরা একসাথে মিলে সমস্ত আসামব্যাপী আমরা এই ধর্না কার্যসূচি চালিয়ে যাচ্ছি। এবং সেই সাথে আমাদের দাবিগুলো আমার জিন্না ভাই সেটা উল্লেখ করেছেন আপনাদের সম্মুখে, এবং আমরা আজকে যে ধর্নাগুলো চালিয়ে যাচ্ছি, আমরা কিন্তু প্রত্যেকটা হসপিটালে আমাদের ইমার্জেন্সি যে ডিউটিগুলো আছে সেগুলো কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি, সেগুলোকে আমরা বাধা দিচ্ছি না, সেগুলো আমরা করতে দিচ্ছি। কিন্তু 5 তারিখ পর্যন্ত যদি আমাদের দাবিগুলো সরকারের তরফ থেকে যদি না মানা হয়, তখন আসাম যে আমাদের স্টেট কমিটি আছে ওনাদের নির্দেশ অনুযায়ী আমরা বাকি কাজ করব। ধন্যবাদ। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলার কাঠিগোড়ায় এক সাংবাদিককে প্রকাশ্যে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে শনিবার কালাইন এলাকায়। দেখুন সবিশেষ। অভিযোগ, প্রাগ নিউজ এবং ঈশান বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিক তথা কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কার্যালয় সম্পাদক সোমেন্দ্র পালকে প্রাণে মারার হুমকি দেয় কালাইনের ব্রাহ্মণগ্রাম কলেজ রোডের শৈলেন বৈষ্ণব এবং তার সঙ্গে থাকা যুবকেরা। সাংবাদিক সোমেন্দ্র পাল একটি সংবাদ সংগ্রহের কাজে শনিবার কালাইন এলাকায় গিয়েছিলেন। সেই সময় তাকে দেখে উত্তেজিত হয়ে ওঠেন শৈলেন বৈষ্ণব। তিনি সাংবাদিককে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। পরে শৈলেন মোবাইল ফোনে আরও এক যুবককে ডেকে আনে এবং দুজনে মিলে সোমেন্দ্র পালকে কেটে ফেলার হুমকি দেয়। ঠিক সেই সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে অভিযুক্ত 2 যুবক স্থান ত্যাগ করে। দিনে দুপুরে প্রকাশ্যে এক সাংবাদিককে প্রাণে মারার হুমকি দেওয়ার ঘটনায় কাঠিগড়ার সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া। আজ সাংবাদিক সোমেন্দ্র পাল কালাইন থানায় অভিযুক্ত শৈলেন বৈষ্ণব এবং তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ড, কাছাড় ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন
ও বার্তাজীবী সংগঠনের তরফ থেকে অনেকেই। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের উপর হামলা ও হুমকি রুখতে প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। একটা ব্যাপার হয়েছে, গতকালকে এখানে কালাইন ব্রাহ্মণগ্রামে বিজেপির একটা সভা ছিল তাদের সাংগঠনিক। সেখানে আমাদের একজন সাংবাদিক ভাই সমীন্দ্র পাল এসেছিলেন, ওনার সঙ্গে ইমারুদ্দিন মজুমদারও ছিলেন। সেখানে কতিপয় মানুষ সমীন্দ্র পালকে অত্যন্ত খারাপভাবে অ্যাসল্ট করেছে এবং তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। ব্যাপারটা হচ্ছে কোনো নিউজ সংক্রান্ত ব্যাপারে এই ঘটনাটা ঘটেছে আমরা যেটা জানতে পেরেছি, এবং তারপর ওই ব্যক্তি এবং তার সঙ্গের মানুষরা সমীন্দ্রকে যাচ্ছে তা ভাবে মানে গালিগালাজ করেছে। করার পর জোরজবস্তি করে সমীন্দ্রর মোবাইল থেকে সেই নিউজের লিঙ্কটা ডিলিট করিয়েছে। তারপর তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। আসলে দেখলাম যেটা, আমাদের কাঠিগড়ায় এ ধরনের সংস্কৃতি আগে ছিল না, এটা বাইরের সংস্কৃতি, অনেকটা পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশের সংস্কৃতি। এটা এখানে এখন আমদানি হচ্ছে। এই আমদানিটা হচ্ছে আমাদের কাছাড়ের কাঠিগড়ার বাইরের কিছু মানুষের মদতে, এবং এই যারা যারা গতকালকে এই ঘটনায় জড়িত ছিল তাদেরকে অতি সত্বর আইনের মারফত শাস্তি দেওয়া হোক। সেই জন্য আমরা সবাই মিলে আজ কালাইন থানায় সমীন্দ্রর পক্ষে সমীন্দ্র একটা এজাহার দিয়েছে। আমি চাই এ ব্যাপারে ড্রাস্টিক অ্যাকশন যাতে আইন নেয়। ধন্যবাদ। দূষিত জল খেয়ে অসুস্থ গ্রামবাসী। কাঞ্চনবাড়ির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে চরম অব্যবস্থা, ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঊনকোটি জেলার কাঞ্চনবাড়ি এলাকায় সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জল খেয়ে এবং সেই জল ব্যবহার করে বহু গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েছেন। পেটের সমস্যা, ত্বকের রোগ, এমনকি মাথার চুল পড়ার মতো শারীরিক জটিলতায় ভুগছেন তারা। কিন্তু অভিযোগ, বিষয়টি জানার পরও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, বরং উদাসীন আচরণ করছেন। জানা গেছে 2013 সালের 4 জানুয়ারি কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি এলাকায় পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উদ্যোগে এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়। এর মাধ্যমে কাঞ্চনবাড়ি, তরুণীনগর, পশ্চিম কাঞ্চনবাড়ি সহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় 1000 পরিবারকে জল সরবরাহ করা হয়। ট্রিটমেন্ট প্ল্যান্ট DWS কুমারঘাট ডিভিশনের আন্ডারে। আমরা আজ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে সাপ্লাইয়ের জলটা যখন আমাদের বাড়ি ঘরে যায়, আমরা ব্যবহার করার পরে যখন স্নান টান করি বা করি, দেখা যায় নানা সমস্যা। প্রত্যেকে কয় আমার মাথার চুল পয়সা দিতেছে, কেউ কইতেছে যে আর পেটটাও যেমন কি কি ভাব বারবার লাগে। মেয়ে লোক পুরুষ লোক সবাই কইতে আগে তো জল আইছিল ভালোই, আজ কিছুদিন যাবত এইরকম। আমরা অনুসন্ধান কইরা এবং বিভিন্ন স্কিমের অন্যান্য কানে ফটিকরায় বা কৈলাসহর, আগরতলা, কমলপুর এই সমস্ত স্কিম যখন দেখলাম, এইখানে এই যে সাপ্লাইয়ের মধ্যে যে ইয়েটি দেওয়া হয়, চুন দেওয়া হয়, সেটা প্লট চুন, বড় বড় চাক্কা চুন। এটা 10 কেজি 9 কেজি কতটুকু তা বলতে পারবো না সঠিকভাবে, প্যাকেটিং চুন থাকে। কিন্তু এই প্ল্যান্টটাই যখন আমরা লক্ষ্য করলাম, দেখলাম যেখানে পাউডার চুন, এই চুনটি আমরা সাধারণত যারা কৃষক তারা পুকুর টুকুর শুকাইলে পরে পুকুর টুকুরের মধ্যে দেই, জমিতে দেই, গাছ টাছের মধ্যে কালার করে দেই যাতে পোকামাকড়ে ধরতে পারে না। এই চুনটি এখানে, এটা তো কীটনাশক চুন। এই চুন যদি আমাদের ভিতরে যায় তাহলে ক্যালসিয়াম আর যেটা হওয়ার কথা সেটা তো এটার দ্বারা হবে না। মানুষ নানা সমস্যায়। এই প্ল্যান্টের আন্ডারে কাঞ্চনবাড়ি, পশ্চিম কাঞ্চনবাড়ি, তরুণীনগরের একটা পার্ট, বলাইবাজার, এই সমস্ত এরিয়ার সমস্ত পাবলিকরা এখান থেকে জল নেয়, জল যায়। কিন্তু এই প্ল্যান্টে যদি এই অবস্থা হয়, কোনো আধিকারিক এখন পর্যন্ত আসেন নাই। আমরা সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ফোন করছি, উনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার কইছেন আমি এটা বাইরে আছি, ঠিক আছে আমি বিষয়টা দেখব। উত্তর জেলায় ত্রিপুরা অসম সীমান্তে নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল জেলা গোয়েন্দা শাখা, ডিআইবি ও চুড়াইবাড়ি থানার পুলিশ। রবিবার গোপন খবরের ভিত্তিতে বালিছড়া এডিসি ভিলেজের কাটুয়াছড়া এলাকার পাহাড়ি অঞ্চলে অভিযান চালিয়ে
প্রায় 5,000 গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। দেখুন সবিশেষ। ধ্বংস করা গাছগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা। অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মূল চক্রের সন্ধানে তদন্ত চলছে। চুরাইবাড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস জানান, গোপন সূত্র মারফত খবর পেয়েই মেলে সাফল্য। পুলিশের প্রাথমিক ধারণা, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্থানীয় গোরক্ষণ চক্র গাঁজা চাষের সঙ্গে যুক্ত ছিল। সীমান্ত সংলগ্ন দুর্গম অঞ্চলে নিয়মিত টহল এবং নজরদারি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ। 4-5 দিন ধরে আমরা এটা রেকি করছিলাম বিভিন্ন অ্যাকচুয়ালি এটা ডিপ ফরেস্ট এরিয়াতে। তো আমাদের যে গোয়েন্দা বিভাগ আছে এবং আমার চুরাইবাড়ি থানা সহ লাস্ট কয়েকদিন আমরা সিভিল ড্রেসে বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলিতে আমরা পেট্রোলিং করি। পেট্রোলিং করার পরে আমাদের জানা গেছে যে এমন একটা জায়গাতে প্রত্যন্ত রাস্তা মেন রোড থেকে অনেক ভিতরে একটা জঙ্গল এলাকাতে কিছু প্ল্যান্টেশন হচ্ছে। তো তার ভিত্তিতে আমরা আজকে এসডিপি স্যারের নেতৃত্বে গোয়েন্দা বিভাগ সহ এবং আমাদের চুরাইবাড়ি থানা সহ আমরা বালিছড়া এডিসি ভিলেজের অন্তর্গত কাটুয়াছড়া ওই জায়গাতে আমরা একটা রেড সংগঠিত করি। ওইখানে আমরা প্রায় 5,000-এর মতো কিছু গাঁজা প্ল্যান্টেশন পাওয়া যায়। তো অ্যাকর্ডিংলি আমরা সেই গাঁজা প্ল্যান্টগুলো আমরা ডেস্ট্রয় করি এবং প্রায় যার বাজার মূল্য আনুমানিক 15 লাখ এমন কিছু হবে আর কি। অ্যাকচুয়ালি এটা অনেক ভিতরে এবং ফরেস্ট মানে অনেক ভিতরে ডিপ ফরেস্ট এলাকাতে। তো আমরা যখন যাই তখন কাউকে পাইনি। তো এই ব্যাপারে আমরা একটা ইনকোয়ারি ইনিশিয়েট করছি, তারপরে ফার্দার যদি কিছু এস্টাবলিশ হয় তারপরে সেটা দেখা যাবে। আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গাতে আমরা পেট্রোলিং চালিয়ে যাচ্ছি এবং আমরা দেখছি যদি ডিপ কোনো ফরেস্ট এলাকার ভিতরে যদি কিছু থাকে, সেটা যদি হয় তাহলে আমরা অ্যাকর্ডিংলি অ্যাকশন নেওয়া হবে। তারা অ্যাকচুয়ালি ওরা তো ভাবছিল হয়তোবা এত ভিতরে জায়গায় হয়তোবা পুলিশ বা অন্যান্য এজেন্সি বের করতে পারবে না, কিন্তু যেহেতু অনেক জঙ্গল বা এখানে বাড়িঘর নেই আশপাশে, তো আরো বিভিন্ন দুর্গম এলাকা, এই জন্য হয়তো ওরা ভেবেছিল হয়তো বা এখানে কিছু ট্রেস পাওয়া যাবে না। কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গাগুলিতে পেট্রোলিং করছি এবং আমাদের যে গোয়েন্দা শাখা আছে ওরাও দেখছে। তো সেই ভিত্তিতে আমরা বিভিন্ন সোর্স আমরা কাল্টিভেট করছি। তো যদি কেউ সাহস করে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, অ্যাকর্ডিংলি আমরা সেটা নিয়েছি। এনএইচএম কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের প্রতিটি জেলায় এনএইচএম কর্মচারীরা বিক্ষোভ প্রদর্শন ও অবিরত ধর্ণা কর্মসূচি হাতে নিয়েছেন। এই কর্মসূচির অংশ হিসেবে কাছাড় জেলার শিলচরের এসএম দেব অসামরিক হাসপাতালে 3 নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত চলবে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট। দেখুন সবিশেষ। প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 3:30 পর্যন্ত এই আন্দোলন চলবে। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারের কাছে বারবার দাবিপত্র পেশ করা হলেও এখনো পর্যন্ত স্থায়ীকরণ সহ বিভিন্ন মূল দাবি পূরণ করা হয়নি। তাই বাধ্য হয়ে তারাই এই গণতান্ত্রিক আন্দোলনের পথে নেমেছেন। অন্যদিকে এই কর্মবিরতির ফলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আংশিক প্রভাব পড়ায় আশঙ্কা দেখা দিয়েছে। তবে সংগঠন জানিয়েছে, জরুরি চিকিৎসা পরিষেবা এই ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। কর্মচারীদের প্রধান দাবিসমূহ হল জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত সকল শ্রেণীর কর্মচারীদের জন্য পে স্কেল ব্যবস্থা কার্যকর করে বেতন সুরক্ষা প্রদান করতে হবে এবং অনুযায়ী কাজের সমবেতন ও সম অধিকার নীতি কার্যকর করতে হবে। 2021 সালের আসাম গ্যাজেট নোটিফিকেশন সম্পূর্ণভাবে কার্যকর করে নিয়মিত সরকারি কর্মচারীদের সমহারে গ্র্যাজুইটি পেনশন, ডেথ বেনিফিট, ধার্মিক বুক ফ্যাসিলিটি এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এছাড়া গ্র্যাজুইটি ও পেনশন সংক্রান্ত সুস্পষ্ট নির্দেশনা দ্রুত প্রকাশ করে তা কার্যকর করতে হবে। আজকে আমরা সমস্ত আসামের সঙ্গে কাছাড় জেলার এনএইচএম এমপ্লয়িরাও আমরা আমাদের বিগত দিনের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা অবস্থান ধর্মঘট কর্মবিরতি পালন করছি। এই কর্মবিরতিতে আমাদের দুঃখটা সরকারকে জানানোর জন্য আমাদের দাবি। তোর সঙ্গে আমাদের এটি দুঃখ লাগছে, আজকে আমাদেরকে অনেক পেশেন্ট ফোন করছে। পুরা কাছাড় জেলার বিভিন্ন হসপিটাল একদম মানে বিকলাঙ্গ হয়ে গেছে। পেশেন্টের অবস্থা খারাপ, কোথাও ডক্টর পাচ্ছে না, কোথাও টেকনিশিয়ান পাচ্ছে না, কোথাও নার্স পাচ্ছে না। আমরা খবর পাচ্ছি শিলচর মেডিকেল কলেজে, সিভিল হাসপাতালেও পেশেন্টের অনেক ভিড় হচ্ছে। এই দিকটা দেখতে গেলে আমার দুঃখ হচ্ছে পেশেন্টের দিক দিয়ে, মানবিকতার জন্য। কিন্তু আমরা বিগত আজকে 20 বছর থেকে আমরা চাকরি করছি এনএইচএমে। সরকার আমাদের এই দাবিটা আমরা বারবার আমাদের
আমাদের প্রাইম মিনিস্টারকে প্রাইম মিনিস্টার, আমাদের আসামের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বারবার আমরা মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু সরকার আমাদের একটুও কর্ণপাত করছে না। আজকে আমরা 20 বছর থেকে আমাদের এমপ্লয়িরা সমানভাবে কাজ করছে, পার্মানেন্ট এমপ্লয়ির মতো সমানভাবে কাজ করছে, পার্মানেন্ট এমপ্লয়ির থেকে বেশি কাজ আমরা করছি, কিন্তু আমাদের সরকার আমাদের কোনো দাবি দেওয়া মানছে না। তাই আমাদের মেইন দাবি হচ্ছে যে সমকামের সম বেতন আমাকে দিতে হবে। পার্মানেন্ট এমপ্লয়িতে যেভাবে সব ব্যবস্থা আছে আমাদের সেই ব্যবস্থা আমাদেরকে দিতে হবে, এটাই আমাদের মুখ্য দাবি। এইবার আমরা গত 29 তারিখে আমরা গুয়াহাটি সচরে আমরা আন্দোলন করেছি। আজকে আমরা 3 দিনের একটা কর্মসূচি চলছে। তা যদি সরকার আমাদের এই দাবি দেওয়া না শুনে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।